কমিটির সভাপতি প্রতীকুর রহমান। কমরেড সভাপতি, উপস্থিত আছেন মঞ্চে আমাদের নেতা সেলিমদা এবং উপস্থিত আমার অভিভাবকবৃন্দ, ছাত্র বন্ধুরা, সবাইকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কি কারণে সভা আপনারা নিশ্চিতভাবে শুনেছেন আগের বক্তাদের মুখে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। একটা কঠিন সময় আমরা বাস করছি, একটা কঠিন পরিস্থিতিতে গোটা ভারতবর্ষের মাটিতে আমরা ছাত্ররা, এই সময় যারা আপনার বাড়ির ছেলে যে পড়াশোনা করছে তারা বাস করছে। দেশের সরকার একটা নয়া জাতীয় শিক্ষা নীতি নিয়ে এলো, বললো 34 বছর পরে আমরা একটা এমন শিক্ষা নীতি নিয়ে এসেছি যাতে শিক্ষার আমূল পরিবর্তন হয়ে যাবে। তাতে এ রাজ্যের ভক্তবৃন্দ হাততালি দিয়ে বললো, দেখো 34 বছর পরে দেশের সরকার একটা শিক্ষা নীতি নিয়ে এসছে, কত ভালো কত ভালো। আমরা ভক্তবৃন্দকে বলতে চাই, 34 বছর পরে যে আসে সবসময় ভালো হয় না। পশ্চিমবঙ্গের মানুষ তার জীবন যন্ত্রণা দিয়ে বুঝতে পারছে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন হয়েছে। নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে এসছেন, কি হচ্ছে লাভটি হলো, নয়া জাতীয় শিক্ষা নীতিতে প্রতিদিন বলা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে বড়লোকদের হাতে তুলে দাও, আর গরিব বাড়ির ছেলে তারা যাতে পড়াশোনা করতে না পারে তার ব্যবস্থা করো। দেশের সরকার তো বলল, जो हाल दिल का उधर हो रहा है वो हाल दिल का इधर हो रहा है। ওখানে মোদি সবে বলেছে, এখানে দিদি করে দিয়েছে। মোদি বলেছে স্কুলগুলো বন্ধ করতে হবে, সরকারি স্কুল বন্ধ করতে হবে। এখানে দিদি বললো, দাদা নো টেনশন, আপনি বন্ধ করতে বলেছেন, আমি 8207টা সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছি। আমার কথা যারা শুনতে পাচ্ছেন, আপনি হতে পারেন তৃণমূল করেন, হতে পারেন বিজেপি করেন, হতে পারে অন্য যে কোনো রাজনৈতিক দলের সমর্থক, আপনার সন্তানের ভবিষ্যৎ কি? সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায়, আপনার সন্তানের ভবিষ্যৎ কি? আপনার সন্তানের ভবিষ্যতে বাংলার মাটিতে সুরক্ষিত না। আপনার সন্তান পড়াশোনায় শিখে শিক্ষিত হয়ে আপনার সন্তান চাকরি পাবে না। যখন আপনার সন্তান চাকরি চাইতে যাবে তখন এই সরকার লাঠি পেটা করবে। চাকরি নেই পশ্চিমবঙ্গের মাটিতে। যখন চাকরি, বড় লোকে বেটারা পাবে শিক্ষা আর গরিবের বেটারা পাবে ভিক্ষা। আমরা এসএফআই বলেছি, চাইলে শুধুমাত্র ভিক্ষা পাওয়া যায়, অধিকার কোনোদিন চেয়ে পাওয়া যায় না। অধিকার বুঝে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। আমরা অধিকার কাড়ার জন্য প্রস্তুত আছি। আমরা অভিভাবকদের কাছে অনুরোধ করব, এ লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই। এ লড়াইয়ে বাংলার মাটিতে আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে কিনা তার লড়াই। আসুন এ লড়াই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য এ লড়াই আমরা একসঙ্গে লড়াই করি। আমরা যখন শিক্ষার কথা বলছি, যখন চাকরির কথা বলছি, যখন ইনসাফ যাত্রা চলছি, গোটা বাংলাতে সমস্ত নাইনসাফের বিরুদ্ধে যখন ইনসাফ যাত্রা করছি, তখন আমাদের মনকে অন্যদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, ভগবানের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। বলছে রাম মন্দির করবো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, বললো রাম মন্দির হোনা চাইয়ে কে নেই হোনা চাইয়ে। লোকজন বললো হ্যাঁ হোনা চাইয়ে। বিজেপির স্লোগান কি ছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। স্লোগান কি ছিল? বেটি বাঁচাও বেটি পড়াও। স্লোগান কি ছিল? महंगाई का जमाना खत्म हो गया, मोदी का जमाना चालू हो गया। আমরা বললাম সঠিক মূল্য জিনিসপত্রের দাম কমে যাবে, কৃষকরা তার ফসলের দাম পাবে, ইয়া বড় বড় কদুর মতো নাকি আলু চাষ হবে। আর এই হুগলিতে আলু চাষিরা ফসলের দাম না পেয়ে প্রতিদিন আত্মহত্যা করছে, দেশের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই। আমরা বললাম যে এখন যখন জিজ্ঞেস করছি, গোটা ভারতবর্ষের মাটিতে এই 10 বছরে কেন্দ্রীয় সরকারের 10 বছরে চাকরি পেয়েছে কটা বেকার? আপনি হতে পারেন বিজেপি করেন, বুকে হাত দিয়ে বলুন আপনি চাকরি পেয়েছেন। 7.5 লাখ মাত্র বেকার এই সময়কালে নরেন্দ্র মোদী 10 বছরে চাকরি পেয়েছে। সে নয় বুঝলাম 7.5 লাখ চাকরি পেয়েছে, আবেদন করেছে কত? 22 কোটি শিক্ষিত বেকার যুবক আবেদন করার পরে মাত্র 7.5 লাখ জন চাকরি পেয়েছে। আপনি যদি পার্সেন্টেজ হিসেব করেন 0.07%। আমরা যখন জিজ্ঞেস করছি চাকরি কোথায়, বললো আধা রুটি খাएंगे लेकिन मंदिर वही बनाएंगे। যখন এই সিঙ্গুরে রাস্তা অবরোধ করে, যখন এই হুগলির আরামবাগে রাস্তা অবরোধ করে কৃষকরা তার ধানের ফসলের দাম চাইছে, ধানের দাম চাইছে, যখন বলছে ধানের দাম পাবো না কেন, আধা রুটি খাएंगे लेकिन मंदिर वही बनाएंगे। আমরা যখন বললাম এনইপি নিয়ে আসার মাধ্যমে গোটা শিক্ষা ব্যবস্থা কেন শেষ করে দিচ্ছ, বলছে আধা রুটি খাएंगे लेकिन मंदिर वही बनाएंगे। আমরা বললাম আর তো আধা রুটি খেতে হবে না, এবার তো পুরো রুটি খাও, মন্দির তো তৈরি হচ্ছে। বিশ্বাস করুন আমার কথা, যে ধর্মপ্রাণ হিন্দু ভাই শুনতে পাচ্ছে,
বিশ্বাস করুন, আপনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আপনি যে ভগবান রামকে পুজো করেন আর ভাবছেন নরেন্দ্র মোদী ওই রামের মন্দির করছে, না, আপনি শ্রী রামচন্দ্রকে পুজো করেন। আর নরেন্দ্র মোদী রামকে যদি আপনি বড় করে ইংরেজিতে লেখেন RAM, রাম, আর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এ থেকে আদানি, এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদী আম্বানি, আদানি আর মোহন ভাগবতের ভারতবর্ষ তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদেরকে লড়তে হবে। আর যখন এই লড়াই আমরা লড়তে যাই, তখন আমাদের সামনে কিছু ইলিউশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বলছে এই যেমন আজকে বলছে, দেখবেন মিডিয়াতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা বললাম মুখ্যমন্ত্রী তো যাচ্ছেন, ঠিক আছে, কি আলোচনা হয়? এই যে কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড়ে গেলেন, ঠান্ডার মধ্যে মাথায় একটা ঝুড়ি নিয়ে চা তুলছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চায়, আপনি তো চা তুলছেন, চা বাগানের শ্রমিকদের মাইনে কত জানেন? আজকে যে দাদার সঙ্গে দেখা করতে যে ভেট তো দিতে হয় কিছু। উনি দার্জিলিং থেকে মকাই বাড়ির বিখ্যাত চা তুলেছেন, ওই চা নিয়ে দাদাকে ভেট দেবেন। দাদা ভালো চা করতে পারেন, চা তো দাদা তৈরি করবেন, কিন্তু চা করার জন্য যত কয়লা লাগে সেই কয়লা দেবে ভাইপো। আর তাই ভাইপোকে রক্ষা করার জন্য রুদ্ধদ্বারে মিটিং করতে হয়। তাতে লোকসভা সিট বিজেপির সঙ্গে শেয়ারিং করতে হলে করতে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ভাইপোকে কোনোভাবে ধরা যাবে না। আমরা বলছি এখনো সময় আছে, ঠান্ডা সবে পড়া শুরু করেছে, এখনো লেপ কম্বল বের হয়ে গেছে, শীতের পোশাকও বের হয়ে গেছে। ভেবে দেখুন, অনুব্রত যখন তিহার জেলে ঠান্ডা মেঝে কম্বল পেতে শুয়ে থাকে, সেই ঠান্ডা কত লাগে। যে অনুব্রত বীরভূমের বাঘ ছিল, এখন বিড়াল হয়ে তিহার জেলে শুয়ে আছে। কটা দিন সবুর করুন, কালীঘাটের কালনাগিনীও কাঠপিমড়ে হয়ে তিহার জেল না হয় অন্য কোনো জেলে শুয়ে থাকবে। সেই লড়াই করবার জন্য তৈরি হচ্ছে বাংলার মানুষ। আমরা আবেদন করব সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে, এই চোরেদের বিরুদ্ধে লড়াই নয়, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই নয়। এরা প্রতিদিন আপনার মনকে ঘুরে দেওয়ার চেষ্টা করবে। আসুন এই চোরেদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। চোর কত রকম চোর আছে। আমি বলি যে তৃণমূল খায় না এমন কোনো জিনিস নেই। অনেক মানুষ খায়, কেউ ডিম খায়, কেউ ডিম খায় না, কেউ মাছ খায়, কেউ মাংস খায় না, কেউ বেগুন খায়, কারো বেগুন খেলে অ্যালার্জি হয়, কেউ মাংসাশী, কেউ মাংসাশী নিরামিষী। তৃণমূল খায় না এমন কোনো জিনিস নেই। ও আমফানের টালির টাকাও খায়, বালিও খায়, কয়লাও খায়, পায়খানার টাকাও খায়। এখন নতুন করে যুক্ত হয়েছে, ব্যালট খাওয়া শুরু করেছে, পঞ্চায়েতে ব্যালট খাচ্ছে। আগে আমাদের পুরনো একটা গান ছিল না, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। এখন পরিবর্তনের সময় বলে জাল ফেলতে গিয়ে আমি ব্যালট খুঁজে পেয়েছি। আমার ডায়মন্ড হারবারে জাল ফেলেছে পুকুরে, ব্যালট বাক্স উদ্ধার হচ্ছে। আর আজকে বলছে যে ডায়মন্ড হারবারে জেলাতে বলছে পুলিশ সবচেয়ে বেশি ভালো কাজ করেছে, সবচেয়ে শান্তিপ্রিয় জায়গা হচ্ছে নাকি ডায়মন্ড হারবার। আমরা বললাম ভাগ্যিস রাজ্য সরকার নোবেল দিতে পারে না, ওই জন্য শান্তির নোবেল পেতে হয়তো ডায়মন্ড হারবারের পুলিশ। কোন ডায়মন্ড হারবার ভালো? বিধানসভা নির্বাচনে, এই গত পঞ্চায়েত নির্বাচনে কোথাও কোনো ক্যান্ডিডেটকে দাঁড়াতে দেয়নি, কাউন্টিকে ঢুকতে দেয়নি, বোমা পড়লো। ফলতার মতো বিধানসভা, যে বিধানসভাতে অ্যাবসলিউট তৃণমূল দখল করে বসলো, ওখানে নাকি কোনো গন্ডগোল হয়নি, ওখানে নাকি শুধু শান্তি আর শান্তি। পারলে মহাত্মা গান্ধীর পরে উনি শান্তিতে পুরস্কৃত করবেন। আমরা বলছি সব হিসেব কমরেডরা লিখে রাখছে। আমাদের কাছে সারদার লাল ডায়েরি নেই, আমাদের কাছে নারদার কালো ডায়েরি নেই, কিন্তু আমাদের কাছে মগজ আছে। সেই মগজে সুদে আসলে সব হিসাব লিখে রাখা হচ্ছে। এখনো সময় আছে। যদি ঠান্ডার সময় তিহার জেল থেকে বাঁচতে চান, গরিব মানুষের যারা টাকা চুরি করে খেয়েছেন, যারা গরিব মানুষের থেকে কাটমানি নিয়ে চাকরি বেঁচেছেন, যারা মিড ডে মিলের চাল বিক্রি করেছেন, আপনাদেরকে বলছি গরিব মানুষের টাকা গরিব মানুষকে ফিরিয়ে দিন। মানুষ যদি খেপে যায়, ওই এখানে একজন সাংসদ আছে যিনি বলেন খিচ মেরে ফটো, খিচ মেরে ফটো। মানুষ যদি খেপে যায়, অন্য কিছু খিচে দিলে বিপদ আছে, সেই দিকে যাতে না যায় সেই দিকেই নজর রাখুন। আর আগামী 7ই জানুয়ারি আহ্বান করবো, আসুন এই বাংলার মাটিতে বেকার যুবকদের জন্য, আপনার সন্তানের শিক্ষার জন্য, কৃষকের ফসলের জন্য, শ্রমিকের মজুরির জন্য, মা বোনেদের সম্মানের জন্য, এ বাংলার মাটিতে সমস্ত নাইনসাফি ইনসাফের জন্য আসুন ইনসাফ যাত্রায়। যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ। কেউ কেউ বলে যৌবনের ডাকে জনগণের কেন সমাবেশ হবে? যৌবনের ডাকে যৌবনের ব্রিগেড কেন করছো না? আমরা বলি পাড়াতে যখন আগুন লাগে, যখন দাউ দাউ করে ঘর ফর যখন জ্বলে,
তখন পাড়ার বয়স্ক লোকেরা, বাড়ির বয়স্ক লোকেরা বলে, ওরে আগুন লেগেছে, কে আছিস বেরো, কে আছিস বেরো। তখন এলাকার পাড়ার যারা তরুণ প্রজন্মের অংশ থাকে তারা হাতে বালতি কলসি নিয়ে আগুন নেভাতে নেবই। গোটা বাংলার মাটিতে আজকের আগুন লেগেছে, সেই আগুন নেভানোর দায়িত্ব আমাদের। হ্যাঁ, প্রতিদিন তৃণমূল বিজেপি আপনার সামনে বলবে যে ওদের সঙ্গে তুমি লড়াই করে পারবে না, ওরা শক্তিতে অনেক বেশি, ওদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না, তোমার সংখ্যায় কম। ওই যে সেই গল্পটা আছে, যখন জঙ্গলে আগুন লেগেছিল, গোটা জঙ্গল যখন দাউ দাউ করে জ্বলছে, আর একটার পর একটা পশু পাখি যখন জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন সেই সময় একটা ছোট্ট চড়ুই পাখি ফুটে করে জল নিয়ে গিয়ে জঙ্গলের আগুন নেভানোর চেষ্টা করছে। জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী হাতি বললো, ওরে আমি হাতি সবচেয়ে বড় প্রাণী, আমি ওই জঙ্গলের আগুন নেভানোর সাহস পাচ্ছিস না, তুই ছোট্ট চড়ুই পাখি ফুটে করে জল নিয়ে গিয়ে আগুন নেভাবি। সেদিন ছোট্ট চড়ুই পাখি বলেছিল, যেদিন জঙ্গলের ইতিহাস লেখা থাকবে সেদিন আমার নাম জঙ্গল বাঁচানোর ইতিহাসে লেখা থাকবে, তোমার নাম জঙ্গল ছেড়ে পালানোর ইতিহাসে লেখা থাকবে। হ্যাঁ, আমরা সংখ্যায় ছোট হতে পারি, লেকিন যেদিন এই বাংলার মাটিতে নতুন করে বাংলার ইতিহাস লেখা থাকবে, আমাদের নাম বাংলা বাঁচানোর ইতিহাসে লেখা থাকবে, আর তৃণমূল বিজেপির নাম বাংলা বেচার ইতিহাসে লেখা থাকবে। তাই আসুন একসঙ্গে বাপ বেটা মায়ের ছেলে মিলে নতুন করে বাংলাকে বাঁচানোর শপথ নিই, আর মনে মনে যেন স্লোগান তুলি, বাংলা আমার বাংলা তোর, ফিরিয়ে আনো ৭৭, বাংলা আমার বাংলা তোর, ফিরিয়ে আনো ৭৭, বাংলা থেকে তাড়াতে চোর, ফিরিয়ে আনো ৭৭, বাংলা থেকে তাড়াতে চোর, ফিরিয়ে আনো ৭৭, বাংলা আমার বাংলা তোর। ফিরিয়ে আনো ৭৭। নিশ্চিতভাবে এই স্লোগানে ব্রিগেডের মাঠে আগামী ৭ই জানুয়ারি দেখা হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারত ছাত্র ফেডারেশন এসএফআই জিন্দাবাদ।